ঘরে হালকা নীল আলো। অনেকে এসেছিল। সবাই চলে গেছে। এখন কেউ নেই। দোতলার এই ঘরের দক্ষিণ দিকে জানলাটা খোলা। আর জানলার ওপারে দীর্ঘ ছাদ। ছাদের রেলিংয়ের পাশে গোটা ছাদ বরাবর কংক্রিটের বেঞ্চ মতন করা। সেই বেঞ্চে নানারকম গাছের টব। অগুন্তি। যতীনবাবুর বড় গাছের শখ। গাছগুলোকে সন্তান স্নেহে পরিচর্যা করেন তিনি। যতীনবাবু অপুর বাবা। অপুকে রাগাতে তার বাবাকে মাঝে মাঝে এই নামেই ডাকত অবি। অপুকে রাগাতে যে ভীষণ ভালো লাগে অবির। ঘরে ঢুকে ঘরের প্রবেশ দরজাটা বন্ধ করে পায়ে পায়ে দক্ষিণের এই জানলার কাছে এসে দাঁড়ায় অবি। এক মনোরম সৌরভ বাতাসে ভেসে এসে চারদিক মাতাল করে দিচ্ছে। অথচ অবি ঠিক বুঝতে পারে না এই স্বর্গীয় সুবাস ঠিক কোনো ফুলের। ছাদের প্রতিটা কোণ ভেসে যাচ্ছে মায়াবী জ্যোৎস্নার মৃদু আলোয়। কে যেন মিউজিক প্লেয়ারে সানাইটা চালিয়ে দিয়ে গেছে। আলী আহমেদ হুসেন। দরবারি কানারা। সানাইয়ের সুর কারো বুকে কখনো কান্না ঝরিয়েছে কোনো দিন? অনেকেই জানে না। অবি জানে। এই বাজনা ও বহুবার শুনেছে। এই সিডিটা যে অবি উপহার দিয়েছিল অপুকে। ৫-১০ মিনিট নয়, পুরো ৩০ মিনিটের রেকর্ডিং জুড়েই আছে ওই দরবারি। জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়েছিল অবি। এই স্বর্গীয় পরিবেশ তোর মনকে আরও যেন বাষ্পাচ্ছন্ন করে দিচ্ছে। না তাকিয়েও বুঝতে পারে অবি যে ঘরে ঢোকার পর থেকেই এক জোড়া কাতর চোখ তাকে পর্যবেক্ষণ করছে। তাকে চাইছে, দুহাত বাড়িয়ে তার বুকে মিশে যেতে চাইছে। সেও তো অন্তরের অন্তঃস্থল থেকে উথলে ওঠা আবেগ নিয়ে তার প্রেয়সীকে তার বুকের মাঝে আঁকড়ে ধরতে চাইছে। অথচ ভয় লাগছে অবির। লুকাতে চাইছে সে। নিজের থেকে, তার অপর্ণার কাছ থেকেও। সে জানে ওই কাতর বালিকাসুলভ চাহনির সামনে সে হেরে যাবে, তার মনের সব কাঠিন্য হেরে যাবে। নিজেকে হারিয়ে ফেলবে সে। তাই তো জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল অবি। তাকিয়েছিল আর নিজেকে প্রস্তুত করছিল। নিজের উথলে ওঠা কান্নাকে সামাল দিচ্ছিল আর নিজেই নিজেকে বলছিল, আমায় ভেঙে পড়লে চলবে না, কিছুতেই না। আমাকে শক্ত থাকতেই হবে। কি গো, দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো। অপর্ণার গলার শব্দে সম্বিত ফেরে অবির। মুখ ঘুরিয়েই দেখতে পায় যে হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছে অপর্ণা। প্রায় ছুটে খাটের কাছে চলে এসে নিজের ডান হাতটা অপর্ণার পিঠের নিচে বাড়িয়ে তাকে ধরে ফেলে অবি। উফছে কেন অপু? আমি তো তোমার কাছেই আছি। তুমি শো, আমি বসছি তোমার পাশে। অদ্ভুত শান্তভাবে মৃদু হেসে উঠল অপর্ণা। আরও শান্ত স্বরে বলে উঠল, আজ আমি একটু বসি? আজ জানো আমি বেশ ভালো আছি। আজ আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। আজ তুমি যে এসেছো আমার কাছে। এখন আমি প্রাণ ভরে দেখব তোমায়। সকাল থেকে তোমাকে কতবার এইভাবে চেয়েছি, পাইনি। কতদিন পর দেখলাম বলতো তোমাকে? ৩ মাস ১১ দিন পর, আলতোভাবে বলল অবি। শুনে আবারও সেই মায়া ভরানো হাসি হাসল অপর্ণা। নিজের ডান হাতটা অবির গালে আলতো ছুঁয়ে বলল, আসতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো? ট্রেনে রিজার্ভেশন পেয়েছিলে? তোমায় কত কষ্ট দিলাম বলতো? কথাগুলো শোনে অবি আর একটা অব্দক্ত অনুভূতি গালের পাশ দিয়ে মস্তিষ্ক পর্যন্ত বয়ে যায়। কিছুতেই হেরে গেলে চলবে না, কিছুতেই না, মনকে প্রবোধ দেয় সে। মুখে বলে, না না, আমার চাঁদের কাছে আসতে আমার কি কষ্ট। অপর্ণার হাতটাকে তার গালের সাথে লাগিয়েই আলতো করে ধরে অবি। তারপর সেই হাতে পরম মমতায় ঠোঁট ছোঁয়ায়। কোনো কথা হয় না। বাতাসে দরবারি কানারার সুর ভেসে চলে। মায়াবী আলোয় দুটি হৃদয় তাদের মনের কথা বলে চলে নিশ্চুপে। অনেকক্ষণ পর অবি এই পুরনো দিনের খাটের নকশা করা উঁচু মাথার দিকে হেলান দিয়ে বসে অপর্ণাকে আরও কাছে টেনে নেয়। প্রবল শীতে সন্তান যেমন তার মায়ের বুকের উষ্ণতাকে আর বেশি করে পাবার আশায় তার বুকে আরও ঘন হয়ে আসে, তেমনি অপর্ণা অবির বুকে মুখ গুজে দেয় পরম মমতায়। গভীরভাবে কান পাতে তার বুকে। কিঞ্চিত অস্বাচ্ছন্দ্য বোধ করে অভি। বুঝতে পারে অপর্ণা। অবিকে আরও আঁকড়ে ধরে, তার বুক থেকে মাথা না তুলেই বলে ওঠে, তুমি আমার কাছে বসো, আরও কাছে টেনে নাও আমায়। আমি শ্রেয়াকে বলেছি, কেউ আসবে না এখন, কাউকে আসতে দেবে না ও। তুমি আমাকে আরও কাছে টেনে নাও। তোমার বুকের ভিতরে নিয়ে যাও আমায়। এতদিন তো এই বুকে মাথা রেখেছি, আজকে আমার এই বুকের আরও ভিতরে নিয়ে যাও প্লিজ। অনেক কষ্টে নিজের কাঠিন্যকে ধরে রাখে অভি। অপর্ণার চুলের গন্ধ প্রাণ ভরে নিয়ে তার এলোমেলো চুলে আলতো করে বিলি কেটে দিতে থাকে নিজের আঙুল দিয়ে। তারপর গা স্বরে বলে, তুমি তো আমার বুকের মাঝেই আছো, বোঝো না তুমি? আমার বুকের শব্দ শুনতে পাচ্ছ না তুমি, চাঁদ? পাচ্ছি গো।
ভালো করে শুনতে পাচ্ছ? বোধহয় পাচ্ছ না। আরও ভালো করে শোনো। অপর্ণার মাথাকে একটু জোর করে নিজের বুকের বাম দিকে মিশিয়ে নেয় অভি। পাচ্ছি গো, শুনতে পাচ্ছি। খুব ভালো করে শুনতে পাচ্ছি। কি বলছে সে? সত্যি কথা বলবো, আলতো একটু হাসে অপর্ণা। সেই হাসিতে কিছুটা দুষ্টুমি। তুমি মিথ্যা বলতে জানো না অপু। আমি জানি। বলো, কি শুনতে পাচ্ছ? বলবো না। নিজের মাথাকে অভির বাঁধন থেকে খুব সামান্য শিথিল করে বলে ওঠে অপর্ণা। কেন বলবে না? খুব অসহায় বোধ করে অভি। এই সেই নারী যে একদিন তার ছন্নছাড়া জীবনটাকে তার ভালোবাসা দিয়ে মসৃণ করে তুলেছিল, পাথুরে জমিতে ভালোবাসার মমতা ঢেলে ফুল ফুটিয়েছিল। এই সেই নারী যার কাছে আসলেই তাই অভি ভুলে যায় যত শোক, দুঃখ, হতাশা, গ্লানি, পৃথিবীর সব লাঞ্ছনা, অপমান, না পাওয়া সবকিছু। সেই অপর্ণা তাকে চিনতে পারছে না। বলবো না, কারণ আমার অভিকে এখন আমি এইভাবেই পেতে চাই। আমি চাই না আমি এমন কিছু বলি যাতে তোমাকে এমন করে পাবার সুখে বিন্দুমাত্র আঘাত লাগে। আমার বুকে কি শুনছ এটা বললে আমাকে পাবার সুখ নষ্ট হবে, ভুল বুঝল অভি। তাই আবারও বলে উঠল, এই তুমি আমাকে চেনো, এই তুমি আমাকে ভালোবাসো? কিছুটা অসহিষ্ণু সে। তার কথাতে কি এমন কিছু ধরা পড়েছে যার জন্য তার অপু কষ্ট পেয়েছে, আত্মগ্লানিতে ভুগছে? বলবো না, কারণ আমার অভিকে এখন আমি এইভাবেই পেতে চাই। আমি চাই না আমি এমন কিছু বলি যাতে তোমাকে এমন করে পাবার সুখে বিন্দুমাত্র আঘাত লাগে। আমার বুকে কি শুনছ এটা বললে আমাকে পাবার সুখ নষ্ট হবে, ভুল বুঝল অভি। তাই আবারও বলে উঠল, এই তুমি আমাকে চেনো, এই তুমি আমাকে ভালোবাসো? কিছুটা অসহিষ্ণু সে। তার কথাতে কি এমন কিছু ধরা পড়েছে যার জন্য তার অপু কষ্ট পেয়েছে, আত্মগ্লানিতে ভুগছে? তোমায় যে এমন করেই চিনি গো। এমন করেই ভালোবাসি। তাই তো এমন করে আঁকড়ে ধরতে চাই। তোমায় না দেখতে পেয়ে আমি আরও অসুস্থ হয়ে পড়ছিলাম যে। কিন্তু দেখো, আজ তুমি এলে, আজ আমি কত ভালো। তবে বল, কি শুনলে, কি বুঝলে? চাঁদ কাতর অনুনয় করে অভি। সে যে দ্বিধান্বিত। সে তার অপুকে শেষ ক্ষমতা দিয়ে সুখে ভাসিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সত্যি বলবো? আমাকে কথা দাও যে তুমি আমাকে এমন করেই জড়িয়ে ধরে রাখবে। আবার উঠে ওই জানলার ধারে চলে যাবে না? তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। একটু শ্বাস নে অপর্ণা। অভির জামার বুকের কাছের বোতামগুলো আস্তে আস্তে খুলে দেয় সে। মাথাটাকে অভির শরীরের সাথে আরও মিশিয়ে ডান হাতে তার বুকে হাত বুলিয়ে দিতে থাকে। থামলে কেন অপু, বল? তুমি কাঁদছ অভি? বুক থেকে মাথা না তুলেই খুব ধীরে বলে ওঠে অপর্ণা। কেঁপে ওঠে অভি। অপর্ণার এই একটা কথাই তার অনেক কষ্টে ধরে রাখা সংযমী কাঠিন্যকে এক নিমেষে ভেঙে খানখান করে দিয়ে যায়। সবকিছু ভুলে যায় অভি। ভুলে যায় অপর্ণা গভীর অসুস্থ। দুহাতের সমস্ত শক্তি দিয়ে সে জড়িয়ে ধরে তার অপর্ণাকে, মিশে যেতে চায় তার শরীরের সাথে। দুটো একাত্ম শরীর নির্বে কেঁদে চলে দরবারির সুরের সাথে মিশে। অন্ধ্রপ্রদেশ লাগোয়া ওড়িশার সীমান্তবর্তী রায়গড়ার এক প্রত্যন্ত গ্রামে তার কোম্পানির এক প্রজেক্টের কাজে পোস্টিং ছিল অভির। মা এবং যতীনবাবুর যুগপৎ ফোন পেয়েই তার মনে কু ডেকেছিল, নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। সকালে বাড়িতে পৌঁছেই মায়ের কাছে প্রথম শোনে অপর্ণার কথা। তার মারণব্যাধির কথা। যতীনবাবু অভির আসার খবর শুনেই এ বাড়িতে চলে এসেছিলেন। মা, যতীনবাবু, বেলামাসি এমনকি গণেশদাস সকলেই এই আশঙ্কাই করেছিলেন যে অভিকে সামলানো যাবে না। তার পরম ভালোবাসার অপুর আয়ু যে আর বেশিদিন নেই এই কথা শুনে সে শোকে পাগল হয়ে যাবে। এই আশঙ্কায় শঙ্কিত ছিলেন ওরা। তাই খুব আস্তে, কিছুটা দ্বন্দ্ব নিয়েই অভিকে জানিয়েছিলেন মা। ছেলের এই ভালোবাসার পাত্রীটিকে তিনিও যে নিজের সন্তানের অধিক ভালোবেসে ফেলেছিলেন। অপু তার মেয়ের অভাব তার ভালোবাসা, তার নরম কোমল স্বভাব, তার মায়ের প্রতি প্রকৃত টান দিয়ে পূরণ করে দিয়েছিল যে। অপুও যে কোনো ছেলেবেলায় তার মাকে হারিয়েছে। অভির বাবার অপঘাতে মৃত্যু হবার পরে এই সংসারে যে শূন্যতা নেমে এসেছিল, যে ক্ষত নেমে এসেছিল, তা যে এই মেয়েটি অনেকটা ভরাট করে দিয়েছিল। চাকরিসূত্রে অভি বাইরে থাকে, কিন্তু একদিনের জন্যেও অপু ছেলে কাছে না থাকার এই অভাব অনুভব করতে দেয়নি তাকে। আনুষ্ঠানিক বিয়ে হওয়াটাই শুধু বাকি ছিল, সকলের মনে কবে এই বাড়ির বউ হয়ে গিয়েছিল অপর্ণা। সেই কন্যাসমা ফুটফুটে, কোমল স্বভাবের আর মায়াভরা মুখের মেয়েটির মারণ ব্যাধির কথা বলতে বলতে নিজে তিনি বারবার চোখ মুছেছেন, কিন্তু অভি কাঁদেনি একবারও। সবকিছু শান্তভাবে শোনার পর কঠিন মুখে শুধু বলেছিল, এ হতে পারে না মা। আমি এই জীবনে এত পাপ করিনি যে অপু আমাকে ছেড়ে চলে যাবে। এক ছুটে অপুর বাড়ি চলে এসেছিল অভি, যতীনবাবুকে সাথে নিয়েই।
তন্ন করে খুঁটিয়ে দেখেছিল অপুর ডাক্তারের প্রেসক্রিপশনগুলো, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজির রিপোর্ট। ডাক্তারের ছেলে সে। বাবার চরম ব্যস্ত পেশাগত জীবন এবং তার ফলে পরিবারের জন্য সময়ের অভাব, তার অবশ্যম্ভাবী ফলস্বরূপ ব্যক্তিগত জীবনে একাকিত্বের ঘটনা সম্যক প্রত্যক্ষ করেছিল অভি। এই পেশার প্রতি বিশ্রদ্ধ হয়ে জয়েন্টে চান্স পেয়েও ডাক্তারি সে পড়েনি, কিন্তু ডাক্তারির পরিভাষা তার অজানা নয়। সে সমস্ত কাগজগুলো খুঁটিয়ে দেখছিল আর খুঁজে বেড়াচ্ছিল আশার আলো। সমস্ত কাগজপত্র নিয়ে সে তক্ষুনি চলে এসেছিল শহরের প্রখ্যাত অঙ্কোলজিস্ট ডাক্তার অলোক ব্যানার্জির কাছে। ডাক্তার ব্যানার্জি তার বাবার গুটিকয় ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ছিলেন। ডাক্তার ব্যানার্জি সব রিপোর্ট ভালোমত দেখে অভিকে নিরাশ করেননি, আবার তীব্র আশ্বাসবাণীও শোনাননি। অভি তবুও শুধু আশাটুকুই নিয়ে চলছিল। সে কিছুতেই বিশ্বাস করবে না যে তার অপর্ণা তাকে ছেড়ে চলে যেতে পারে। মন আশা নিরাশার দোলায় দুলছে। তবুও প্রবল কাঠিন্যে মনকে শক্ত করে চলেছে যে অপর্ণা তাকে ছেড়ে চলে যাবে। এ কি করে সম্ভব? সে কিছুতেই তার অপর্ণাকে যেতে দেবে না। ভালোবাসার মানুষের জীবনে বিপর্যয় নেমে আসলে বোধহয় মানুষ এরকম ভয়ানক রকমের একবোগা হয়ে যায়। সে একবোগা মন নিয়ে সে ফিরে এসেছে আর চোয়াল শক্ত করে নিজেকেই বলেছে, আমাকে শক্ত হতে হবে, এর শেষ দেখে ছাড়ব আমি, অপু থাকবে না। এ আমি কিছুতেই হতে দেব না। কতক্ষণ বয়ে গেছে হিসাব থাকে না। আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে খুব সন্তর্পণে অপর্ণাকে মাটিতে দাঁড় করায় অভি। কিছু বোঝার আগেই নিচু হয়ে তার চাঁদকে কোলে তুলে নেয়। মুখ রাখে তার স্তনসন্ধিতে। এতদিন কাছাকাছি থেকেছে তারা, কাটিয়েছে অসংখ্য নিভৃত মুহূর্ত। কিন্তু আজ অবধি কোনোদিন অভি অপর্ণার স্তন স্পর্শ করেনি, মনেই আসেনি সেই কথা। ভাবত কিছু ঐশ্বর্য এত অমূল্য হয় যে অধিকার আছে বলেই তাকে হেলাফেলা করে ব্যবহার করতে হয় না। কিন্তু আজ এই বিষাদ মাখা মিলন মুহূর্তে অন্তর্বাসহীন তার প্রেয়সীর নরম বুকের গভীরতায় যে কান্নামাখা যন্ত্রণাগুলো লুকিয়েছিল তাকে এক লহমায় ধুয়ে মুছে দিতে চাইল অভি। অপর্ণা বিস্রস্ত। তার হাউসকোটের বন্ধনী সেই কাঠিন্যই ধরে রেখেছিল সে এতক্ষণ। অপর্ণার ওই অম্লিন ছোট্ট কথাটাই যেন তার প্রতিজ্ঞার বাঁধে ফাটল ধরিয়ে দিল। ভয় পাইয়ে দিল। অপর্ণা নেই এই বোধটা কেমন হতে পারে বুঝতে চায়নি সে। বুঝতে দেয়নি মনকে। আর সেই অপর্ণাকেই নিজের বুকের সাথে লেপ্টে নিয়ে তার নিঃশ্বাসের ওঠানামাকে নিজের শরীর দিয়ে অনুভব করতে করতে অভি যখন আবার ভাবল অপর্ণা নেই, নিজের শরীর কেমন যেন ভারহীন হয়ে গেল। হেমন্তের বাতাস যেমন প্রকৃতিতে এক বুকচাপা শূন্যতা ছড়িয়ে দিয়ে যায়, তেমনি কোথা থেকে বিষাদের এক মন হু হু করা বাতাস ভেসে এসে যেন হৃদয়ের গভীরতম স্থানে এক ভারহীন শূন্যতা ছড়িয়ে দিয়ে গেল। নৈর্ব্যক্তিক এক যন্ত্রণায় কেঁদে উঠল মন। আর সেই যন্ত্রণা বাস্তবিকই অভির চোখের জল হয়ে টুপ করে ঝরে পড়ল অপর্ণার গালে। অপর্ণা পরম আদরে অভির চোখ থেকে সেই নোনতা জল শুষে নীল নিজের ম্লান ঠোঁট দিয়ে। সেই অপার মমতা মাখা ঠোঁট ছুঁয়ে গেল অভির চোখ, কপাল, গাল, ঠোঁট সব জায়গায়। অভির যন্ত্রণার স্পর্শে অপর্ণার ম্লান ঠোঁটও আস্তে আস্তে রঙিন হয়ে উঠল, উষ্ণ হয়ে উঠল। অপর্ণা আজ কিছুতেই তার অভিকে কাঁদতে দেবে না। তাই যতই তার চোখ বাঁধ না মানুক। অপর্ণা আকণ্ঠ পান করল তার মনের মানুষের চোখের জল। সময় বয়ে গেল। অভি আবার চমকে উঠল ওই মাতাল করে দেওয়া আদুরে গলার স্বরে। আজ আমায় একটু আদর করবে সোনা? এই পাগল মেয়ে বলে কি? চমকে উঠল অভি। তেমনি অবাক হওয়া বিস্ময় নিয়ে অস্ফুটে বলে উঠল, এ তুমি কি বলছ অপর্ণা? অপর্ণা একটুও চমকাল না, বরং অভির বলা কোনো কথাই সে শুনতে পায়নি এমনভাবে ও ঠোঁট ছুঁয়ে যেতে থাকল তার ভালোবাসার মানুষকে, তার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে। আর হালকা স্বরে বলে যেতে থাকল অনেক কথা, নিজের মনে, যেন নিজের সাথেই কথা বলছে এমনভাবে। সেদিন খুব কেঁদেছিলাম জানো। তোমায় ছেড়ে চলে যেতে হবে এই কথা আমি কি করে বিশ্বাস করি বল? মনে মনে ঠাকুরকে বললাম, কি এমন দোষ করেছি আমি যে আমায় এমন রোগ দিলে তুমি? তুমি কি জানো না কত স্বপ্ন দেখিয়েছি আমি আমার অভিকে? আমাদের বিয়ে হবে, সংসার হবে, সবাই আমাদের দেখে বলবে, দেখ দেখ বরবুকে কি দারুণ মানিয়েছে। আমার অভি আমাকে একটুও কষ্ট দিতে পারে না। আমার একটু কষ্ট ও সহ্য করতে পারে না। নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়লে পর্যন্ত ও আমাকে কোলে তুলে নিতে চায়। আমার অভি খুব ভালো। ওর মতো মন হয় না। বাবা চলে যাবার পর ও আমার ছাড়া কারো কথা শোনে না। ওর ছন্নছাড়া জীবনকে যে ওর অপুই সাজিয়ে গুছিয়ে তুলেছে। আমি যে ওকে বাঁচতে শিখিয়েছি আবার। সেই আমি যদি চলে যাই আমার অভি পাগল হয়ে যাবে। এমন করো না ঠাকুর, আমায় পঙ্গু করে দাও, আমি সইব, কিন্তু আমাকে তুলে নিও না, আমায় ছাড়া আমার অভি যে মরে যাবে ঠাকুর। হাঁফিয়ে উঠেছিল অপর্ণা।
একটানা এত কথা বলে। থামল একটু সে। একটু শ্বাস নীল টেনে টেনে। তারপর আবার বলতে শুরু করল, ঠাকুর আমার কথা শুনল না জানো। প্রতিদিনই বুঝতে পারছি শেষ হয়ে আসছি আমি একটু একটু করে। সহ্য করতে পারল না অভি। যেন আর্তনাদ করে উঠল সে। বলল, ওরকম করে বলো না চাঁদ, আমি তোমাকে ফিরিয়ে আনবই। তুমি না থাকলে আমি কি নিয়ে থাকব? কাকে রাগাব? কে আমার সব খারাপগুলো তোমার মতো ভালোবাসায় ঢেকে দেবে? কে আমাকে আমার পাগলিটার মতো ভালোবাসবে? আমি কিছুতেই যেতে দেব না তোমায়। এই দুহাত দিয়ে জড়িয়ে ধরে রাখব। দেখি তো কে নিয়ে যায় তোমায় আমার কাছ থেকে। আবারও হাসল অপর্ণা। এমন সেই হাসির অর্থ যেন সত্যি সত্যি সে তার যাবার ডাক শুনে ফেলেছে। অবির কথার উপর কোনো কথা বলল না সে। একটু থামল। আবার বলে উঠল, অনেকদিন আগে তোমায় একটা কথা বলেছিলাম মনে আছে সোনা? কি কথা চাঁদ? তখন এমনিই বলেছিলাম হয়তো না বুঝে। আজ সত্যিই বলছি। তাই আমার যে সম্পদ তোমাকেই উৎসর্গ করব বলে সামলে রেখে দিয়েছিলাম তা আমি তোমাকে দিয়ে যেতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোমার কি সম্পদ অপু? আমাকে তুমি গ্রহণ কর। কি বলছো কি তুমি অপু? আমি কি পশু? অমানুষ? আতকে উঠে বলে অভি। তোমাকে আমি আমার দেবতার স্থানে বসিয়েছি অভি। তাই তো আমার যা কিছু সব আমি তোমাকে দিয়ে যেতে চাই। সেদিন বলেছিলাম না, যা কিছু আমার তার সবটুকু তোমাকে উৎসর্গ না করে আমি মরেও শান্তি পাব না। আজ আমাকে আমার কথা রাখতে দাও সোনা। আমাকে প্রমাণ করতে দাও যে আমি আমার অভিকে কথার কথা বলিনি। এই বলে একটু থামে অপর্ণা। শ্বাস নেয়, আবার বলে, আমাকে ফিরিও না অভি, আমার ভালোবাসাকে পূর্ণ করে দাও। যেন মরেও আমি কষ্ট পাই এই ভেবে যে আমার অভিকে আমি অপূর্ণ রেখে এসেছি। তোমার আদরে আমাকে ভরিয়ে দাও সোনা, পূর্ণ করে দাও আমায়। কোথায় যাব জানি না তো, যাবার আগে তোমার আদরগুলোকে সম্পূর্ণ করে সঙ্গে নিয়ে যাই। অনেকক্ষণ অপর্ণাকে বুকের সাথে জাপটে ধরে নিজের কান্নাগুলোকে লুকাচ্ছিল অভি। আদরমাখা প্রেয়সীর ওই কথাগুলো বৃষ্টির শব্দের মতো বাজছে। মনটা পুলকিত হয়ে উঠছে এই ভেবে যে এরকমভাবে কেউ ভালোবাসে তাকে, এইরকমভাবে চায়। মনের মানুষ কোনো নারী কোনো পুরুষকে এইভাবে চাইলে তার তো নিজেকে পৃথিবীর সম্রাট বলে মনে হওয়া উচিত। মনে হচ্ছেও তাই অভির। পরক্ষণেই বাঁধ ভাঙা বন্যায় ভেসে যাচ্ছে মন, যেই ভাবছে তার রানী নেই, একলা ফেলে চলে যাবে তাকে। কাতর চোখে তার সেই মায়া ভরা দৃষ্টি নিয়ে অভির দিকে তাকিয়ে থাকে অপর্ণা। সেই চোখ থেকে দৃষ্টি সরিয়ে মুখ নামিয়ে তার অপুর ঠোঁটে ঠোঁট রাখে অভি। পিপাসার্তের মতো আকণ্ঠ পান করে তার না হওয়া স্ত্রীকে। অলিক আনন্দে কেঁপে ওঠে অপর্ণা। অভিকে সঙ্গ দেয় সে। অসুস্থ শরীর ক্লান্ত হয়ে ওঠে, তবুও সে ছাড়ে না তাকে। হাজার জন্মের জমে থাকা পিপাসা নিয়ে সে পান করে তার প্রেমিককে। খুলে গেছে। তার রোগাক্রান্ত শরীর পড়তে পড়তে খুলে যাচ্ছে। আর খুলতে খুলতে জেগে উঠছে। উন্মুক্ত লাজুক অঙ্গ অভির উত্তপ্ত জীবের স্পর্শ জাগিয়ে তোলে অপর্ণাকে। প্রবল শীতকার এসে অভিকে সজোরে আঁকড়ে ধরে। মুখ তুলে হালকা করে কানের লতিতে দাঁত বসায় অভির। এইভাবে দুটো শরীর পরস্পরকে পূর্ণতা দেওয়ার খেলায় মেতে ওঠে। নিজের অপাপবিদ্ধ শরীরে তার মনের মানুষকে গ্রহণ করতে করতে অপর্ণা ডুকরে কেঁদে ওঠে। নিজের সমস্ত অধ্যত্ব তার প্রেয়সীকে দান করতে করতে অভিও কাঁদতে থাকে। চরম উত্তেজনায় দুটি শরীর থরথর করে কাঁপতে থাকে। মিলন সুখ যত কাছাকাছি আসে তত হাহাকারে ভরে ওঠে মন। পরম আশ্রয়ের খোঁজে দুজনেই দুজনের শরীরে স্থান খোঁজে। দুটো শরীর এক হতে হতে ঝর্ণা হয়ে ঝরে পড়ে। সেই ঝর্ণায় ভিজতে ভিজতে শরীরের মাঝে বর্ষা নামে, চোখে বর্ষা নামে। আর সেই বন্যার বাঁধভাঙা জলের উচ্ছ্বাসে হৃদয় দুটি বন্যার্ত হয়। শরীর, মনের এই ঝমঝম বৃষ্টিতে ভিজতে ভিজতে, বৃষ্টিতে ভিজে শিরশির কাঁপতে কাঁপতে অপর্ণা সবলে অভিকে আঁকড়ে ধরে। আমাকে আরও শক্ত করে ধরে রাখো সোনা, আমাকে তোমার কাছ থেকে কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দিও না। আমার সব ভয় দূর করে দাও তুমি। কেউ তোমাকে আমার থেকে নিয়ে যেতে পারবে না, প্রাণপণে অপর্ণাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে অভি। আমি তোমায় ছেড়ে যেতে চাই না গো, কিছুতেই তোমায় ছেড়ে যাব না আমি। যাব না, কিছুতেই যাব না। কাঁদে আর বলে আর কাঁদে। তারপর হঠাৎ বৃষ্টি থামে। নির্মল আকাশে পৃথিবী শান্ত হয়। দক্ষিণমুখী জানলা দিয়ে হাসমুহানা সুবাস ভেসে আসে। অপার্থিব জ্যোৎস্নায় পৃথিবী আবার মায়াবী হয়ে ওঠে। ছাদের দিকে মুখ করে শুয়ে অপর্ণার মাথাকে নিজের বুকের উপর রাখে অভি। তার অপুর এলোমেলো কেশরাশির মাঝে নিজের আঙুল দিয়ে পরম আদরে হাত বুলিয়ে দিতে দিতে অভি বলে, তুমি ঘুমাও চাঁদ। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি।
দরবারি কানারা কবেই শেষ হয়েছে। অপর্ণা তার শেষ কথাগুলো রাখতে পেরেছিল কি? অভি হয়েও আমি জানি না গো। সত্যিই আমি জানি না। আমার কাছে জানতে চেও না তোমরা। প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি।